যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধ পাল্টে দিচ্ছে সব হিসাব কিতাব। দিন যত যাচ্ছে ততই সংকটের মধ্যে পড়ছে বিশ্ব। বিশেষ করে জ্বালানির সংকট নিয়ে চিন্তিত হয়ে পড়েছে প্রায় সব দেশেই, বাংলাদেশও এর বাইরে নয়। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে জ্বালানি সাশ্রয়ের জন্য দেওয়া হয়েছে নানাবিধ নির্দেশনা। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি আমলে নিয়ে জাতীয় পর্যায়ে সবাইকে নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা এবং রেশনিং পদ্ধতি চালু করার দরকার দ্রুত। সাদিয়া হক মৌর রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে তেহরানে। যুদ্ধের দামাময় অশান্ত গোটা মধ্যপ্রাচ্য, যার মন্দা প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি হয়, জ্বালানি সরবরাহ হুমকিতে পড়েছে। এই পরিস্থিতিতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদেরও হতে হবে সচেতন। আমাদের সকলের উচিত যে আমার 5টা গাড়ি আমি একটা গাড়ি চালাই, এবং যে রেশনিং সিস্টেমটা এখনই এই মুহূর্তে দ্রুত করা দরকার। যেহেতু সামনে বড় ধরনের একটা সংকট আসতেছে, আপনি যদি 15 দিন 20 দিন যদি তেল না থাকে, আমরা সব সেক্টরে অচল হয়ে যাব। আমাদের এমন কোনো ইন্ডাস্ট্রি নাই যেখানে তেলের সাথে সম্পর্ক নেই, এবং সেখান থেকেই কিন্তু আপনার রপ্তানিতে একটা সম্পর্ক। আমাদের উচিত এখন থেকেই আমরা রেশনিং সিস্টেম, যার 5টা গাড়ি সে একটা গাড়ি ইউজ করবে, এবং এখন থেকেই একটু হিসাব করে আমাদের আগানো উচিত। মধ্যপ্রাচ্যকে ঘিরে এই সামরিক উত্তেজনা এখন শুধু আঞ্চলিক সংকটেই সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে বিশ্ব অর্থনীতি, জ্বালানি ও রেমিটেন্সের উপর প্রভাব ফেলছে। শ্রম মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তো কোনো উদ্যোগই আমরা দেখতে পাচ্ছি না, তারা এখনো ঘুমিয়ে আছে। যারা রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধা যেটার বলে আমরা দেশটি বেঁচে আছি সম্মানের সঙ্গে, তাদের প্রতি এত অবজ্ঞা এবং অবহেলা এটা সহ্য করার মতো না। বিশ্লেষকরা বলছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের পক্ষ থেকে আরও সতর্কতামূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা উচিত চলমান এই যুদ্ধের সাথে মোকাবেলা করার জন্য। কারণ যুদ্ধ লাগবে কদিন পর পর, এতদিনের প্যাটার্নে আমরা বুঝে ফেলেছি এটা। তার মানে কি আমাদের পররাষ্ট্র দপ্তরের এই জিনিসগুলোর ব্যাপারে ড্রিল থাকা উচিত। যেমন কোথাও আগুন লাগলে পরে কি করতে হয়, ভূমিকম্পের সময় কি করতে হয়, একই রকমভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে পরে আমাদের বাংলাদেশিদের কি করণীয়, আমাদের দূতাবাসের কি করণীয়, এবং বাংলাদেশের আমাদের কি করণীয়, এই জিনিসগুলো এখনই আমাদের শেখানো উচিত, জানানো উচিত। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ইরানে মার্কিন ইসরায়েল যৌথ আগ্রাসনের 7ম দিনে দুপক্ষেরই আক্রমণের মাত্রা বেড়েছে। প্রতি মুহূর্তে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এদিকে যুক্তরাজ্য আমেরিকাকে একটি ঘাঁটি ব্যবহার করতে দেয় হামলা আরও ভয়াবহ মাত্রায় বাড়িয়েছে মার্কিনেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুর বদলে এবারে যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে বলে আভাস দিয়েছেন। জবাবে ইরান বলছে, শত্রুর জন্য নতুন অস্ত্রের মজুদ খোলা হচ্ছে। হাফিজা খানম জ্যোতির রিপোর্ট। ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোরে একাধিক ভারী হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে ইসরায়েল ঘোষণা করেছে যে তারা যুদ্ধের ধাপে প্রবেশ করেছে এবং ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় শুরু হওয়া এই সংঘাত এখন 7ম দিনে গড়িয়েছে। এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। কাতার জানিয়েছে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আসা ড্রোন তারা প্রতিহত করেছে। অন্যদিকে লেবানন জানিয়েছে ইসরায়েলি হামলায় সেখানে নিহতের সংখ্যা বেড়ে 123 জনে পৌঁছেছে। ইরানের সিরাজ শহরের উপশহর জিবা শহরে একটি অ্যাম্বুলেন্স স্টেশন এবং সংলগ্ন একটি খেলার মাঠে ভয়াবহ বিমান হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এই হামলায় আরও 30 জন গুরুতর আহত হয়েছেন বলে ইরানের ফোর্স নিউজ এজেন্সি সংবাদ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়ে এক ব্রিফিং করেন। হেগসেথ বলেন, ইরান ও তেহরানের উপর যে পরিমাণ গোলাবারুদ ফেলা হচ্ছে তা নাটকীয়ভাবে বাড়তে চলেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্ত ওয়াশিংটনের হামলা জোরদার করতে সহায়তা করবে। মার্কিন বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর একটি ড্রোনবাহী যুদ্ধ জাহাজে আগুন ধরে যাওয়া সহ গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানিয়েছেন।
এদিকে ইরানের সামরিক অভিযানের মেয়াদ নিয়ে শুরুর দিকে যে বক্তব্য দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা থেকে সরে এসেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যত সময় লাগুক ইরানে তিনি তার লক্ষ্য পূরণ করতে চান। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকেই তুলে রাখা হয়েছে। সেসব এখনও বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত হবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে, যথাসময়ে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে নিজেদের ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করে ইরান। তারপরেই এ বিবৃতি দেন ব্রিগেডিয়ার জেনারেল নাইনি। হাফিজা খানম জুথি, মাই টিভি। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। শুক্রবার BPCর এক নির্দেশনা বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার তেল। জিপ এবং মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। নির্দেশনায় আরও বলা হয়, ফিলিং স্টেশন থেকে ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ এবং দাম উল্লেখ করে রসিদ দিতে হবে এবং প্রতিবার তেল কেনার সময় আগের রসিদ দেখাতে হবে। এদিকে রাজধানীর একটি ফিলিং স্টেশন পরিদর্শনকালে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হবে বলেও জানান তিনি। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না। মাননীয় প্রতিমন্ত্রী, দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথম কথা হচ্ছে, আপনারা নিজেরা জানেন আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন। উদ্যোক্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত এবং ব্যবহার উপযোগী স্বাস্থ্য পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি এবং বিপণন করুন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন উন্মোচন করুন। আসুন আমরা সবাই মিলে পাট খাতের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করি। প্রিয় সুধীবৃন্দ, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চেয়ে চিঠি দেওয়ার সাংবিধানিক বিধান নেই। বিএনপি উদারতা দেখিয়ে যে আহ্বান জানিয়েছে, সেই প্রস্তাব গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও হুইপদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসএম আরিফের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রথম দিনের কর্মশালায় প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও হুইপরা অংশ নেন। গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন কন্যা
জাইমা রহমান। প্রশিক্ষণ কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে নবীন সংসদ সদস্যদের সংসদীয় প্র্যাকটিসের ধারণা দেওয়া হয়। কিভাবে সংসদীয় রীতিনীতি, কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিভাবে পার্লামেন্ট চলবে, এই বিষয়ে মানে সবাইকে সতর্ক থেকে আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে একটা দিক নির্দেশনা দেবেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চেয়ে চিঠি দেওয়ার সাংবিধানিক বিধান নেই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন। যখন ইফতার মাহফিলে তারা দাওয়াত দিয়েছিলেন, সেখানে গিয়ে আমিও উপস্থিত ছিলাম। এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সবকিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল তেমন তো নয়। সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন। সেইটা দেওয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও হুইপদের পর দলীয় সংসদদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। চলবে আরও একদিন। SM আরিফ, মাইটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা এবং সহনশীলতার সংস্কৃতি অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সকল স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেবে সরকার। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতার পক্ষে কূটনীতিকদের সমর্থন কামনা করেন। অন্যায় করলে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলবে জামাত। রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিসের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দিয়ে কথা জানান বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ১১ দলীয় জোটের সাথে নির্বাচনে অন্যায় করা হয়েছে। কোনো অন্যায় করে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ২৪শে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে বিরোধী দলীয় নেতা বলেন, জীবন দেব, তবে জুলাইকে হারিয়ে যেতে দেব না। ইফতার মাহফিলে খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মধ্যে যে সমস্ত বিষয় আসলে চলে এসেছে সবগুলো আপনারা অবহিত। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অন্যায় করে কেউ পার পাবে না। আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার নীতি হবে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা, মন্দ কাজে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধ। আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই সনদকে ঝুলিয়ে রাখার পায়তারা করছে বিএনপি। এমন অভিযোগ করে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট অবৈধ হলে জাতীয় সংসদও অবৈধ। বিতর্কিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানের শাস্তির দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। জামাতের এই নেতা বলেন, গণমাধ্যমে দেয়া সৈয়দ রিজওয়ানা বক্তব্যে বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ মেলে তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি। পরে জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জুলাই সনদের বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না, সেটা ওখানে বলা আছে। অথচ আপনারা পরোক্ষভাবে আদালতকে এবং একটা পার্টিকে লাগিয়ে দিয়ে আপনারা সেই খেলা খেলে আপনারা এই জুলাই সনদটাকে ঝুলিয়ে দিতে চাচ্ছেন। জুডিশিয়ারির উপরে রাষ্ট্র এবং সরকারের এই নিয়ন্ত্রণ, এটা আগেও দেখেছি, সেই জায়গা থেকে সরার জন্যই তো আমরা এত সংস্কার করেছি। শুরুর দিকে রোজা ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের ঊর্ধ্বগতি দেখা গেল রমজানের মাঝামাঝি সময়ে এসে দাম কিছুটা নমনীয়। তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত এক সপ্তাহে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি এখন ঠেকেছে ২৩০ টাকায়। অর্থাৎ ৭ দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় ৫০ থেকে ৬০ টাকা। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নববনী।
রাজধানীর কারওয়ান বাজার বন্ধের দিন হওয়ায় নগরীর অন্যতম বৃহত্তর এই বাজারে ক্রেতা সমাগম অন্য দিনের তুলনায় বেশি। ক্রেতা বিক্রেতারা বলছেন, পবিত্র রমজানের শুরুতে বাড়তি দামের চাপ থাকলেও বেশ কিছু সবজির দাম এখন কিছুটা কম। কাঁচা বাজারের দাম এখন মোটামুটি সহনীয় আর কি, খুব বেশি দেখছি না ওইভাবে। তো বেগুন দেখলাম যে 60 টাকা করে আমি নিচ্ছি, আর টমেটো 60 টাকা, কাঁচামরিচ 120 টাকা করে, 100 টাকা করে এই দরে কেনা হচ্ছে আর কি। ফার্স্টে তো রমজানের দাম বেগুনের দাম বেশি ছিল, এখন বর্তমান কমে আছে, 80 টাকা 70 টাকা মাল বুঝে দাম। আর কিছু নতুন আইটেম বাড়ছে, যেমন ধুন্দুল, উস্তা, করলা, এগুলোর দাম বেশি। অত্যাধিক মূল্য বৃদ্ধির কারণে রোজার শুরুতে আলোচনায় থাকা লেবুর দামও কমেছে অনেকটা। ঈদকে সামনে রেখে মশলার বাজারেও বেড়েছে কেনাবেচা। রান্নার অপরিহার্য উপকরণ হলুদ, মরিচ, জিরা, ধনিয়া স্বাভাবিক থাকলেও বেড়েছে তেল ও মশলার দাম। রমজানে যে বাজার লাগে কোনো কিছুর দাম এরকম বাড়ে নাই, কিন্তু শেষের দিক দিয়ে সয়াবিন তেল একটু সংকট, আমরা যা চাইতেছি পাইতেছি না। সয়াবিন তেল 5 লিটার ছিল 890 কিনা, এখন কিনা পড়ে 940 টাকা। আলু বখরা ছিল 560 থেকে 600 টাকা। গত এক সপ্তাহের ব্যবধানে 1 কেজিতে 600 টাকা বাড়ছে। ছোলা 100 টাকা 90 টাকা, চিনি 100। সার্বিক বাজার পরিস্থিতি আগের তুলনায় এখন বেশিই আছে। মাংস ও মুরগির বাজারে ব্যস্ততা চোখে পড়ার মতো, দাম কিছুটা কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তির আভাস। তবে মাছের বাজারে একটু ভিন্ন চিত্র। রুই, কাতলা, তেলাপিয়া থেকে শুরু করে ছোট মাছের দাম চড়া। মাছ টাছ তো কেনা যায় না, মাংসের দাম তো দেখলাম যে 800 টাকার কাছাকাছি বেচতেছে, 20 টাকা কম আছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নিয়মিত তদারকির দাবি সবার। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ 10 জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ ভোরে 10 নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের 2য় তলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রুবেল, তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার, মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া, রুবেলের চাচাতো ভাই এনায়েত, তার স্ত্রী দিলেরা, ছেলে জুনায়েদ, এনায়েতের ছোট ভাই হাবিব, এনায়েতের ভাগ্নি আয়েশা এবং রুবেল। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় 10 জন রোগী এসেছেন, তাদের চিকিৎসা চলছে। এর মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। কয়েকদিনের মন্দা কাটিয়ে অবশেষে সরব হয়ে উঠেছে বাঙালির অমর একুশের বইমেলা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পাঠকদের পদচারণায় ক্রমশই বাড়তে থাকে মেলার বই বেচাকেনা। আর দিনের শুরু থেকে সারাদিন শিশু কিশোররা আনন্দে মেতে ওঠে শিশু প্রহরের পাপেট শোর, নাটক আর গল্প শুনে। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। আমি তো প্রথমে ভয়ে দৃশ্যটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো যাত্রা থিয়েটার কিংবা টিভি সিরিয়ালের পাপেট শো। এই ফুলের গাছ, কিন্তু না, এই গল্প শোনার আসর আর পাপেট শো মঞ্চায়নের চিত্রটি ঐতিহাসিক শরদীয় উদ্যানে অমর একুশের বইমেলায়। আর তাই তো বাবা মায়ের হাত ধরে প্রাণের বইমেলায় আসে খুদে পাঠকেরা। যেহেতু তাদের জন্য রাখা শিশু প্রহর, তাই সাপ্তাহিক ছুটিতে না আসলেই নয়। যেহেতু রোজা, সেজন্যই মনে হয় লোক সমাগম কম। বই ভালো লাগে, আমার আগে থেকে বই ভালো লাগে, ওই উদ্দেশ্যে আসা। মূলত পাঠক দর্শনার্থীদের সরব উপস্থিতিতে প্রাণের হিল্লোলে জেগে ওঠা অমর একুশের বইমেলা এখন অনেকটাই জমজমাট। তাই সাপ্তাহিক ছুটির দিনে বইমেলায় বইপ্রেমীদের পদচারণায় মুখরিত অমর একুশের বইমেলা। আসলাম, দেখলাম মেলাটা মোটামুটি ভালো অবস্থায় আছে, নিরিবিলি পরিবেশ আছে। টিভিতে আমরা যখন সিসিমপুর দেখি, এটা এখন সরাসরি দেখে খুবই ভালো লাগলো। আজকে মেলায় অনেক সুন্দর সুন্দর বই দেখছি, আর অনেক সুন্দর আয়োজন হয়েছে। আর 2টা বই কেনা হয়েছে আমাদের, একটা হচ্ছে ভূতের আর একটা হচ্ছে সায়েন্স ফিকশন। মেলার নবম দিনে আশানুরূপ পাঠক সমাগম হওয়ায় খুশি স্টল মালিক ও বই বিক্রেতারা। রোজা রেখে তো মানুষ সারাদিন ঘুরে বই কেনা আসলে পসিবল না, তুলনামূলক আর কি শুক্রবার হিসেবে আজকে একটু কম আর কি। গতবার যেভাবে হয়েছে বিগত সময়ে তেমনটা তো আশা করাও যায় না। আর আসলে তবে ভালো, প্রতিদিনের থেকে আজকে শুক্রবার হিসেবে একটু পাঠকের আনাগোনা একটু বেশি। অন্য দিনের তুলনায় আজকে শুক্রবার বন্ধের দিন, এই কারণে আজকে অনেক বেচাকেনা একটু আগের তুলনায় ভালো হচ্ছে। আর বইমেলায় প্রতিদিন নতুন নতুন বইয়ের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগছে বলে জানান দর্শনার্থী ও বইপ্রেমীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
দর্শক, অমর একুশে বইমেলা আজ ছুটির দিনে সকাল থেকে শুরু হয়েছে শিশু প্রহর। বিকেল ৩টা থেকে সর্বসাধারণের জন্য খুলেছে মেলার দরজা। এই মুহূর্তে বইমেলা আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, অমর একুশে বইমেলায় ছুটির দিনের পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ সাহেলি আপনাকে। আসলে অমর একুশে বইমেলা, এই মেলাটি নাম শুনলেই মানুষের মধ্যে কেমন একটি প্রাণচাঞ্চল্য কাজ করে। প্রতি বছরই কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়ে মেলাটি হলো। এবার আমরা জানি নানা কারণে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মেলাটি শুরু হয়েছে। তারপরও রমজানকে কেন্দ্র করেও কিন্তু এই মেলায় দর্শক পাঠকদের কোনো কমতি নেই। আমি একটু আমাদের পেছনেই দেখাতে পারি যে ছুটির দিন হয় কিন্তু দর্শক বা পাঠক ঢল নেমেছে এই মেলা জুড়ে। প্রিয় পাঠক যারা রয়েছেন, পাঠকগুলো প্রিয় লেখকের বইটি তারা কিন্তু বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তারা কিন্তু সেই বইগুলো বেছে নিচ্ছেন। আমরা জানি যে মেলাটি প্রতিবার অন্যান্য বারের মতো এবারও কিন্তু সেই দুইটি অংশে বিভক্ত হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে যেমন রয়েছে একটি অংশ, আরেকটি অংশ এই সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যানটি আসলে বলা চলে বেশিরভাগ স্টলগুলো রয়েছেন, প্রায় 549টি স্টলের মধ্যে প্রকাশনী সংস্থার মধ্যে আসলে 81টি শুধুমাত্র বাংলা একাডেমি, আর বাকি সবগুলো স্টলেই কিন্তু রয়েছে এই সোহরাওয়ার্দী প্রাঙ্গণে। আমরা একটু দেখাতে চাই যে আমাদের দর্শক যারা রয়েছেন আসলে তাদেরকে দেখাতে চাই আজ ছুটির দিন হওয়ায় কিন্তু স্টলগুলোতে, প্রকাশনীগুলোতে কিন্তু রয়েছেন লেখক রয়েছেন। তারা লেখক এবং যারা রয়েছেন প্রিয় পাঠকরা তার প্রিয় লেখকের কাছ থেকে অটোগ্রাফ সব বই কিনছেন। আমরা এমন একজন তরুণ লেখকের সাথে একটু কথা বলতে চাই যিনি ছুটির দিনে এই প্রকাশনীতে অবস্থান করছেন। আমরা একটু কথা বলতে চাই সালমান হাবিব তার সাথে। যে সালমান হাবিব, আসলে ছুটির দিনে এবারের মেলা কেমন মনে হচ্ছে আপনার? ছুটির দিনের কথা বললেন, আজকেই এটাকে মেলা একটা উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে। এর আগের বাকি দিনগুলোতে মানে পাঠক শূন্যতায় ভুগছিল আর কি বইমেলা। আজকেই মনে হলো যে এটা একটা মেলার আমেজ। এবারের মেলায় কয়টি বই এসেছে আপনার? এবারের মেলায় নতুন 4টি বই এসছে আমার। একটা হচ্ছে দূরের মানুষের কোনো ডাকনাম থাকে না, আমি তার নিদারুণ অবহেলা, আজ তার মন খারাপ এবং আমারে ভুলা যায় না। ধন্যবাদ আপনাকে সালমান হাবিব। এমন আসলে আমরা একটু কথা বলতে চাইবো যে কয়েকজন পাঠক যারা রয়েছেন একটু তাদের সাথে কথা বলতে চাইবো, তাদের অনুভূতি জানতে চাইবো যে এবারের মেলাগুলো এসে তাদের কেমন লাগছেন। আমি আরেকজন প্রকাশনী সংস্থার একজন সাথে কথা বলতে চাই যে আসলে তাদের কাছে কেমন লাগছে এবারের মেলাটা, আপনার কেমন মনে হচ্ছে? আসলে আমার মনে হয় কি যে মেলাটা হওয়া প্রয়োজন ছিল আর কি, তো মেলাটা যেহেতু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে মেলাটা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রকাশনী যেতে চাই যে প্রত্যেকটি প্রকাশনী কিন্তু আসলে দেখতে পাচ্ছি প্রকাশনীর সামনে কিন্তু সাধারণ মানুষের ভিড় রয়েছে, পাঠকদের ভিড় রয়েছেন। এবারের মেলায় প্রতিদিনই যেমন নতুন নতুন বই আসছেন তেমন লেখকরাও আসলে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের প্রকাশনী সংস্থাগুলোতে তারা অবস্থান করছেন এবং তারা আসলে তাদের যারা পাঠক রয়েছেন তাদের কাছে অটোগ্রাফ সব বই দিচ্ছেন। আমরা এমন একজন তরুণ আরেকজন লেখিকার সাথে কথা বলবো, তাহমিনা শিল্পী। আপনার কাছে তো জানতে চাই যে এবারের মেলাটা কেমন মনে হচ্ছে? আপনি আজকে ছুটির দিনে কেমন সাড়া পাচ্ছেন? মূলত মেলা শুরু হয়েছিল আমাদের 26 ফেব্রুয়ারি থেকে, সেটি বৃহস্পতিবার ছিল এবং তারপরে তো দুটো আমরা ছুটির দিন পেয়েছি, শুক্র এবং শনি। কিন্তু আমার মনে হচ্ছে যে আজকেই আসলে প্রকৃত মেলার যে ফিলটা সেটা আমরা পাচ্ছি। আজকে প্রচুর লোক এবং সেটা মেলায় না এসেও বুঝতে পেরেছি। যখন মিরপুর 10 থেকে মেট্রোতে উঠি তখন দেখি অনেক ভিড়, মানে সবার মধ্যে উচ্ছ্বাস, মেলায় যাচ্ছে এবং এই সপ্তাহটা আমার মনে হচ্ছে যে খুব জমবে, খুব ভালো থাকবে মেলাটা। এবারের মেলায় কয়টি বই এসেছে আপনার? আমার একটি বই এসেছে, কারণ মেলা আসলে হবে কি হবে না ওইটা নিয়েও আমরা একটু কনফিউশনে ছিলাম। তো একটি বই এসেছে আমার এবার, স্মৃতির কাপে এক চুমুক তুমি। এটি একটি গল্পগ্রন্থ, 14টি গল্প আছে। সামনের দিনগুলোতে মেলা কেমন জমবে বলে আশা প্রকাশ করছেন, যেহেতু সামনে ঈদ রয়েছে, রমজান চলছে? রমজানে তো একটু মেলাটা বাস্তবতা আলাদা অন্য সময় থেকে, তবে আজকে যেহেতু মেলার এই রূপটা আমি দেখতে পাচ্ছি যে আমার মনে হচ্ছে আগের রূপে আমরা ফিরে যাচ্ছি এবং মেলার প্রতি যে আগ্রহটা সবার আজকে থেকেই ফিল করছি। এজন্য আমার মনে হচ্ছে এই সপ্তাহটাই তো আছে মূলত মেলা, আগামী রবিবারে শেষ হয়ে যাবে এবং মেলাটা ভালো জমবে এবার আমার মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। সাইলি শুনছিলেন যে এবারের মেলা আসলে আজকে থেকেই মূলত মেলার যে মানুষের যে জনস্রোত, সেই জনস্রোত কিন্তু আজকে থেকেই নেমেছে। মেলায় আসছেন মানুষজন এবং আসলে তারা পছন্দের বইটি তারা কিনে নিচ্ছেন। এই কয়েকদিন যেই মেলা শুরু হওয়ার পর যেটি ছিল, মানুষ শুধু দেখার জন্য আসছিলেন, তারা কিছুটা অনিশ্চয়তা ছিলেন। অনেকগুলো স্টল আমরা দেখেছি যে ইনকমপ্লিট ছিল, সেই মেলাগুলো আজকে পরিপূর্ণতা পেয়েছে। পুরো মেলা শুরু হয়েছে, সামনের দিনগুলোতে মেলাটি আরও জমে উঠবে এমনটি প্রত্যাশা করছেন লেখক এবং পাঠকরা।
মাত্র 33% জমি, সেখান থেকে প্রায় 50,000 টাকার লাউ বিক্রি। আধুনিক প্রযুক্তি এবং গবেষণালব্ধ জাত ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার গল্প এখন পটুয়াখালীর দুমকিতে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিনিধি মশিউর রহমান বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামের কৃষক বাবুল হাওলাদার উচ্চ ফলনশীল 12 লাউ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ির 6 জাত। কৃষি গবেষণা তথ্য বলছে বাড়ির 6 জাতটি উচ্চ ফলনশীল, রোগ সহনশীল এবং সারা বছরে চাষযোগ্য। সঠিক মাচা পদ্ধতি, পরিমিত সার ব্যবস্থাপনা ও সেচ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতি শতাংশ জমিতে উল্লেখযোগ্য ফলন পাওয়া সম্ভব। বাবুল হাওলাদার জানান, নিয়মিত পরিচর্যা, জৈব ও রাসায়নিক সারের সমন্বিত প্রয়োগ এবং সময়মতো আগাছা দমনের কারণে তার ক্ষেতে ফুল ও ফলন বেড়ে গেছে কয়েক গুণ। কৃষি গবেষণা থেকে আমাকে এই বীজ দিয়েছে, তাদের পরামর্শে আমি এই কাজটা করছি। এই কাজে আমি এই যাবতে এই যে লাউ আমার এই গাছে যা হয়েছে, এতে আমি 1050 টাকার মতো বিক্রি করছি। এই লাউটি আসলে দেখতেও যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ ভালো এবং ফলনও অত্যন্ত পরিমাণ খুবই ভালো আমরা দেখছি এবং আমরা এখানে মাঝে মধ্যে আসি, দেখে উদ্বুদ্ধ হই এবং কৃষি গবেষণা থেকে আমাদেরকে এর উদ্বুদ্ধ করা হয়। এই লাউটা আমরা 12 মাস চাষকালে একই ফলন, তীব্র খরা, তীব্র শীত এবং তীব্র বর্ষায়ও লাউটা সমহারে ফলন দেয় এবং এই লাউটা খুবই সুস্বাদু এবং এই লাউটা বোতল আকৃতির। আমরা 15-16 বছর থেকে যে লাউ লাগাই আইছি, এর সাথে এইটার মান অনেক ভালো পাইছি, আমরা অনেক ভালো। দুমকি কৃষি বিভাগের বৈজ্ঞানিক সহকারী দিলরুবা ইয়াসমিন বলেন, পরিকল্পিত চাষাবাদ ও গবেষণালব্ধ প্রযুক্তি অনুসরণ করলে স্বল্প জমিতেও লাভজনক উৎপাদন সম্ভব। আমার এই সরজমিনে বাবুল হাওলাদার আমার কৃষকরে বাড়ি লাউ 6 জাতের লাউ দিয়েছি। তারপরে সে 1 বিঘা জমিতে করছে, করার পরে অনেক ফলন, যা কল্পনার বাহিরে। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণা ভিত্তিক জাত ও আধুনিক ব্যবস্থাপনা কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর মূল চাবিকাঠি। বাবুল হাওলাদারের ক্ষেতে মিলেছে সেই বাস্তব প্রমাণ, পরিকল্পিত চাষী হতে পারে গ্রামীণ স্বাবলম্বিতার টেকসই পথ। আমরা ওনার কাছে সাথে আলাপ করে জেনেছি যে এটা এ পর্যন্ত উনি প্রায় 50,000 টাকার অধিক বিক্রি করেছেন এবং আরো অনেক বিক্রি হবে এবং উনি বলেছেন যে এটা আগামীতে উনি নিজেই বীজ উৎপাদন করবেন, এখান থেকে বীজ রাখবেন এবং এই এলাকার অন্যান্য চাষি যারা আছেন তারাও বলেছেন যে এখান থেকে তারা বীজ নিবে এবং এটা কিভাবে আরো এলাকায় আরো ছড়ানো যায় সেই বিষয়ে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী সরেজমিন গবেষণা বিভাগ। তামান্না সাদিকা, মাই টিভি।